পরিণীতা ধারাবাহিকে আমরা দেখেছিলাম পারুল সবসময় বসু পরিবারের সাথে আছে। যত বিপদই আসুক ও ঢাল হয়ে দাঁড়ায়, খুশি হয় পরিবারের সকলে। রায়ানও মুগ্ধ পারুলের বিভিন্ন কার্যকলাপ দেখে, ওকে উপহার দিয়েছে। কোনো দিন যে কাজ করেনি আজ খুশি হয়ে করেছে। পারুল পড়াশুনো করছিল, ওকে একটা পেন দিয়েছে, চকলেট দিয়েছে, ভাগাভাগি করে খেয়েছে। বলেছে, তুই পড়াশুনো কর জন্তু, আমি আসছি। চলে গেছে। তখন সেই পেন দিয়ে রায়ান নামটা লিখেছে। হঠাৎ করে রায়ান ঘরে চলে এসছে। ঘরে এসে বলছে, এই তুই কী লিখলি? কিছুতেই দেখাবে না। দুজনে ডায়েরিটা নিয়ে একেবারে কাড়াকাড়ি করছে। শেষ পর্যন্ত রায়ান দেখতে পেয়ে গেছে, দেখেছে ওর নাম লিখেছে। বলছে, তুই কি আমার প্রতি দুর্বল হয়ে পড়ছিস? যেন এইসব কাজ করিস না। বলছে, আমার বয়ে গেছে, পেনটা কীরকম আছে সেটা দেখার জন্যই আমি এই লেখাটা লিখেছিলাম। এদিকে ওদের কলেজে ফাংশান হবে, কলেজে গেছে। সেখানে স্যাররা বলেছেন, এই যে আমাদের বৈশাখ মাস আসছে, রবীন্দ্র জয়ন্তী হবে, আমরা একটা নৃত্যনাট্য পরিবেশনা করব। রায়ান পরিচালনা করবে। ও তো এইসব কাজ করে। সকলে খুব খুশি। কে কী করবে তোমরা নিজেরা ঠিক করে নাও। কোন নাটক অনুষ্ঠিত হবে? তখন অর্কপল বলেছে, আমি একটা খুব শুনছি পথের দাবি। সবাই রেড়ে করে উঠেছে, পথের দাবি রবীন্দ্রনাথ ঠাকুরের। তখন বলছে, তাহলে কোন নাটক মঞ্চস্থ করবে তোমরা? একসাথে পারুল আর রায়ান বলে উঠেছে যে রক্তকরবী। অবাক হয়ে গেছে শিরিন দেখছে এদের মধ্যে যেন একটা অদ্ভুতভাবে বন্ধন তৈরি হয়েছে। বিরক্ত হচ্ছে, কিন্তু সকলে খুব খুশি হয়েছে। স্যারকে বলেছে, স্যার আপনি এবার পাঠ করবে না? বলেছে, হ্যাঁ আমি রাজার পাঠটা করব, আমি তো পাঠ করতে ভালোবাসি। এবার কে কী পাঠ করবে সেই নিয়ে সকলে ভাবনা চিন্তা করছে। অনেক আশা রায়ানের, যে রায়ান এইসব নাটক মঞ্চস্থ করতে চায়, পরিচালনা করতে চায়। পারুল বলেছে, তুই যেটা মন দিয়ে করবি আমি তোর সাথে আছি, তুই একেবারে চিন্তা করিস না আর ভাবিস না, তুই তোর কাজটা মন দিয়ে কর। পারুল তাকিয়ে আছে রায়ানের দিকে, রায়ানও তাই। ওরা বাড়ি গেছে, বাড়ির লোকজনকে জানিয়েছে, ওরা সকলে খুব খুশি। মনোজিৎ বাড়ি ফিরে এসছে পারুলের জন্যই। মনোজিৎকে খুশি দেখে বাড়ির লোকরাও অনেক শান্তি পেয়েছে। ওদিকে দেখেছি যে রায়ানের দিদি, সে গ্রামের লোকেদের ভালো করতে যাচ্ছে, কিন্তু গ্রামের লোকেরা সেটা ভালো চোখে দেখছে না। ওখানকারই এক মহিলার রান্নার চ্যানেল খুলে দিয়েছিল, তাকে পড়াশুনো করতে বলেছে, কিন্তু তার স্বামী মদ্যপ, সে মারধর করছে। বলছে যে তুমি যদি মাস্টার গিন্নি আমার বউয়ের এইসব টাকা পয়সা নিয়ে নিতে চাও, আমি কিন্তু এইসব সহ্য করব না, ওকে আমি কিছুতেই পড়তে দেবো না। টানতে টানতে নিয়ে চলে গেছে মালতীকে। মালতী চলে গেছে, ভাবছে যে এই মাস্টার দিদির সাথে থেকে আমার কী হবে। রুক্মিণীও তো অবাক, এত মারধর করছে বলার কথা না। মারতে গেছিল রুক্মিণীকে, ছিল ওখানে গোপাল। গোপাল বলেছে, আমি যদি আর কোনো দিন দেখি তোর হাতটা কবজি থেকে ভেঙে দেবো। আর মালতী ভাবছে, এরা তো আমার আপনজন না, আমার শ্বশুরবাড়িটাই আপনজন। বর যদিও খুব মারধর করে তবুও সেখানেই গেছে। যারা রুক্মিণীকে পছন্দ করে না তারা ওখানে ছিল। ওরা বলছে, তোর কি দরকার ছিল যাওয়ার? তুই যেন সাপের 5 পা দেখেছিলি। ও মাস্টার দিদির সাথে ভাবছিস যে আমি অনেক কিছু কাজ করব, পয়সা রোজগার করব। শাশুড়ি মা বলছে, তোমরা দেখছো পড়ে পড়ে বউটা মার খাচ্ছে, কেউ আটকাচ্ছ না। হঠাৎ করে ওখানে উপস্থিত হয়েছে রুক্মিণী। রুক্মিণী গিয়ে বলছে, তুমি মালতী ওর পায়ে পড়ছো? একেবারে পায়ে পড়বে না, উঠে দাঁড়াও, নিজের পিঠের শিরদাঁড়াটাকে শক্ত করো, নিজের মতো তুমি চলতে শেখো। কিন্তু ওর বর সেটা মানতে চায় না, বলছে আমি এর পরের চটটা কিন্তু আপনার গালে মারব। অবাক হয়ে যাচ্ছে শুনে। এদিকে রক্তকরবী পাঠ হবে, নন্দিনীর ভূমিকায় কে থাকবে এই নিয়ে ঝামেলা শুরু হয়ে গেছে শিরিন আর পারুলের সাথে।
রায়ান সিদ্ধান্ত নিচ্ছে কে কোনটা পাঠ করবে। শিরিনকে নায়িকার চরিত্র দিল না, তাই শিরিনের খুব রাগ। বলেছে তুইও মুখস্থ করে ভালোই বলেছিস, কিন্তু তোর সংলাপের মধ্যে কোনো প্রাণ ছিল না। কিন্তু পারুলের সংলাপে একটা প্রাণ ছিল, ও সুন্দরভাবে ফুটিয়ে তুলছে। তখন বলছে তোর সাথে আমার একটা সম্পর্ক গড়ে উঠেছে, তুই আমার সাথে একটা রিলেশনশিপে আছিস। বলছে তার সাথে তুই গুলিয়ে ফেলছিস কেন? এটা তো একটা কলেজের নাটক, মঞ্চস্থ হবে। আমি চাই পারফেক্ট হোক। পারুল কিছু বলছে না। শিরিনের খুব রাগ। শিরিন পারুলকে এই অভিনয়টা করতে দিতে চায় না। এদিকে পারুল নিজের মতো সমস্তটা উপস্থাপনা করছে। কী ড্রেস পরা হবে সেই নিয়ে চিন্তায় রায়ান। ভাবছে ওর দিদি তো এর আগে রক্তকরবী পাঠ করেছে, তাই দিদিকে বলি কীরকম পোশাক আশাক সকলে পরবে। দিদি ছবি পাঠিয়ে দিয়েছে, বলছে তোরা এইভাবে নিজেদেরকে প্রস্তুত কর। সেইভাবেই রায়ান খুব ব্যস্ত হয়ে গেছে। পারুলও নিজের পাঠটা করছে অর্কপলের সাথে। ওর পাঠ দেখে মুগ্ধ রায়ান। এই মেয়েটার গুণের সীমা নেই, এত ভালো মেয়ে যে ভাবা যায় না। আস্তে আস্তে রায়ানের সাথে ওর যেন একটা মনের মিল তৈরি হচ্ছে। শিরিন ওর ধারে কাছে আসতে পারছে না। আবার ওকে ও বিপদে ফেলার চেষ্টা করবে, কিন্তু হয়তো রায়ান ঢাল হয়ে দাঁড়াবে। আপাতত আমরা দেখেছি যে বসু পরিবারের ক্ষতি করার পরিকল্পনা করতেই থাকে, যে সে এখন চুপচাপ, অর্থাৎ মার্শাল বা তুর্য কত নাম নিয়েই সে আসছে, বসু পরিবারের ক্ষতি চাইছে। এদিকে শিরিনও পারুলকে সহ্য করতে পারে না। রায়ানের সাথে যে ও চিপকে চিপকে থাকে সব সময় বলে, এটা সহ্য হয় না ওর। ওরা সিচুয়েশনশিপে আছে, সেটা সকলেই জানে। একে অপরকে যে খুব ভালোবাসে সেটা তো দেখে মনে হয় না। শিরিন হয়তো অন্তর থেকে ভালোবাসে, কিন্তু যেহেতু পারুলের সাথে রায়ানের বিয়ে হয়ে গেছে, কোনো না কোনো সময় ও কৃতজ্ঞ পারুলের প্রতি। ওর পরিবারকেও আগলে রেখেছে, যখনই বিপদে পড়েছে ও সামাল দিয়েছে, তাই পারুলকেও ফেলে দিতে পারে না জীবন থেকে। দুজনের মধ্যে একটা অদৃশ্য সুতোর যেন বন্ধন তৈরি হচ্ছে। কিভাবে ওরা নাটকটা মঞ্চস্থ করবে এখন সেই নিয়েই শোরগোল পড়ে গেছে কলেজে। সবাই খুব উচ্ছ্বসিত। এটা রায়ানের একটা প্যাশান। ও চায় থিয়েটার জগতে থাকতে, কিন্তু দাদু এসব পছন্দ করে না। পড়াশুনো করে বড় হবে, এটাই দাদুর একমাত্র ধ্যান জ্ঞান। এই পরিবারে অন্য কিছু করার পারমিশন নেই, নাচ গান কেউ করতে পারে না। এবার দেখব পারুল রায়ানের স্বপ্নটা পূরণ করতে সাহায্য করে কিনা। কেমন লাগছে ধারাবাহিকটা জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা, যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।